আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সাধারণ জ্ঞানের এই প্রতিযোগিতামূলক আয়োজন কুইজ 2025-এ। বাংলাদেশ টেলিভিশনে আয়োজিত এই জাতীয় কুইজ প্রতিযোগিতায় চাইলে আপনারাও অংশ নিতে পারেন। কিভাবে অংশ নেবেন সেটা জানিয়ে দেব অনুষ্ঠানের শেষ প্রান্তে। তবে এখন জানিয়ে দিই যে আজকে আমাদের কুইজে কোন দুটি দল লড়াই করবার জন্য তৈরি। তো চলুন প্রথমে তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আব্দুল্লাহ পারভেজ ফাহিম, 10ম শ্রেণী, কুমিল্লা জিলা স্কুল, কুমিল্লা। নাবিল বিন রহমান, 10ম শ্রেণী, কুমিল্লা জিলা স্কুল, কুমিল্লা। মোহাম্মদ আরাফাত হুসাইন, 10ম শ্রেণী, জামালপুর জিলা স্কুল, জামালপুর। কে এম আফনান সামিদ, 10ম শ্রেণী, জামালপুর জিলা স্কুল, জামালপুর। পরিচয় পেয়ে গেলে এবার জানিয়ে দিই যে আমাদের অনুষ্ঠানের নিয়ম থাকছে আগের মতনই। যেমন আমরা বিষয়ভিত্তিক রাউন্ড এবং কুইজ রাউন্ড, দুটো রাউন্ড থেকে প্রশ্ন করি। বিষয়ভিত্তিক রাউন্ডে আমরা ছবি দেখাই, ভিডিও দেখাই, সেখান থেকে প্রশ্ন করি। কুইজ রাউন্ডে 1 মিনিট সময়ের মধ্যে দ্রুত 10টি প্রশ্ন করি। আমরা বাংলাদেশ, ভূগোল, সাহিত্য, সংস্কৃতি, তথ্য প্রযুক্তি, ইতিহাস, খেলাধুলা, এইসব বিভিন্ন বিষয় থেকে প্রশ্ন করে থাকি। আর নম্বর বন্টনের বিষয়টি হচ্ছে যে বিষয়ভিত্তিক রাউন্ডে প্রতিটি সঠিক উত্তরের জন্য থাকছে 10 নম্বর, ভুল হলে জরিমানা 5। আর কুইজ রাউন্ডে এসে গিয়ে যেটা হয় সেটি হচ্ছে যে সঠিক উত্তরের জন্য 5 নম্বর, ভুল হলে কোনো নম্বর কাটা যায় না। আর বাজার রয়েছে, বিষয়ভিত্তিক রাউন্ড হচ্ছে বাজার রাউন্ড। যারা আগে বাজার চাপ দেবেন তারা সুযোগ পাবেন আগে উত্তর দেবার। ঠিক আছে, খুব সিম্পল নিয়ম। তো শুরু করি আমাদের আজকের কুইজ এবং ভালো কথা, আজ থেকে শুরু হয়ে গেছে আমাদের সেকেন্ড রাউন্ড। প্রথম রাউন্ডে সবচেয়ে ভালো রেজাল্ট যারা করেছেন তাদের ভিত্তিতে উঠে এসেছেন সেকেন্ড রাউন্ডে স্কুলগুলো। তো আজকে যে দুটো স্কুলকে আপনারা দেখতে পাচ্ছেন তারা এরই মধ্যে নম্বরের ভিত্তিতে প্রথম রাউন্ড থেকে সেকেন্ড রাউন্ডে এসছে। তো শুরু হয়ে যাক সেকেন্ড রাউন্ডের লড়াই। এবং প্রথমে হচ্ছে বাংলাদেশ বিভাগ থেকে। বাংলাদেশ থেকে প্রথম প্রশ্ন আসছে আমাদের পর্দায়। আমরা জানি যে বাংলাদেশের একটি জেলা রয়েছে যেটা শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত এবং একসময় পাটকল এবং পাট ব্যবসার জন্যে এটা এতই বিখ্যাত ছিল যে স্কটল্যান্ডের যে শিল্পনগরী রয়েছে ডান্ডি, তার সাথে এটা তুলনা করা হতো। বলা হতো যে এটা হচ্ছে দ্য ল্যান্ড অফ ডান্ডি বা ডান্ডি অফ দ্য ইস্ট। প্রশ্ন হচ্ছে বিশ্বজুড়ে পাটের বাণিজ্যে এই শহরটির একচেটিয়া যে আধিপত্য ছিল যেই জেলার, সেই জেলাটির নাম কি? সবার আগে বাস প্রেস করেছেন কুমিল্লা জেলা স্কুল, কুমিল্লা। নারায়ণগঞ্জ জেলা। দুজন একসাথে বলেছেন নারায়ণগঞ্জ। দেখি একই সাথে বাজার প্রেস করেছেন এই পাশে জামালপুর জেলা স্কুল, নারায়ণগঞ্জ। আপনারা বলছেন নারায়ণগঞ্জ জেলা। দেখিনি আমাদের কম্পিউটার কি বলে। অ্যাবসলিউটলি রাইট, নারায়ণগঞ্জ জেলা। এর সুবিশাল পাট শিল্প এবং বিশ্বব্যাপী পাট বাণিজ্য অবদানের জন্য নারায়ণগঞ্জকে প্রাচ্যের ডান্ডি বলা হয়। স্কটল্যান্ডের ডান্ডি শহর একসময় এই পাট শিল্প কেন্দ্রিক ছিল, বস্ত্রশিল্প কেন্দ্রিক ছিল এবং সেজন্য বিশ্ববিখ্যাত ছিল। যেহেতু নারায়ণগঞ্জও প্রায় একই রকমভাবে পাট শিল্পের জন্য বিখ্যাত, বস্ত্রশিল্পের জন্য বিখ্যাত, সেজন্য নারায়ণগঞ্জকে বলা হয় দ্য ডান্ডি অফ দ্য ইস্ট, প্রাচ্যের ডান্ডি। অলরাইট, দু দলই সঠিক উত্তর দিয়েছে, দু দলই পেয়ে গেলেন 10 নম্বর করে। ভেরি ওয়েল ডান। পরের প্রশ্নে চলে যাই, দেখি এবারে কোন দল উত্তর দিতে পারেন। দেখে নিই কি থাকছে আমাদের প্রশ্নে। দেখতে পাচ্ছি একটি ব্যান্ড, গুরু নামে পরিচিত এই শিল্পী বাংলাদেশের পপ ও রক সঙ্গীতের এক নতুন ধারার, নতুন ঘরানা সৃষ্টি করেছিলেন 70-এর দশকে। তার হাত ধরেই এদেশে ব্যান্ড সঙ্গীতের বিপ্লব ঘটে। তিনি একাধারে ছিলেন মুক্তিযোদ্ধা, গায়ক এবং সুরকার। তার বিখ্যাত গান ওরে সালেকা ওরে বালেকা, আলালো দুলাল, অসংখ্য জনপ্রিয় সব গান তিনি আমাদেরকে উপহার দিয়েছে এবং আজও মানুষের মুখে মুখে ফেরে তার সেই গান। প্রশ্ন হচ্ছে আমাদের এই কিংবদন্তি শিল্পী যার কথা এতক্ষণ বললাম তার নাম কি? বিখ্যাত শিল্পী, 70 দশকে তরুণদেরকে তিনি উন্মাদনায় ভাসিয়েছেন, নতুন ঘরানার গান উপহার দিয়েছেন বাংলাদেশকে। চলে যাই আমাদের কম্পিউটারের কাছে, দেখি কম্পিউটার কি বলে। কম্পিউটার বলছে তিনি হচ্ছেন আজম খান। আজম খান, তাকে বাংলাদেশের পপ এবং ব্যান্ড সঙ্গীতের অগ্রপথিক বা গুরু হিসাবে গণ্য করা হয় এবং তিনি
প্রচলিত ধারার বাইরে গিয়ে গান করেছেন, ব্যাপক আলোড়ন তুলেছেন এবং বাংলা রক ব্যান্ডের তিনি পথিকৃৎ। তিনি একই সঙ্গে যেমন রক গান করতেন, আবার শিশু কিশোরদের নিয়ে তিনি ক্রিকেট খেলতেন, সাঁতার কাটতেন, তাদেরকে সাঁতার শেখাতেন, ক্রিকেট শেখাতেন। আজীবন শিশু কিশোরদের সাথে তিনি ছিলেন। অলরাইট, শেষ হয়ে গেল বাংলাদেশ বিভাগ থেকে দুটি প্রশ্ন। চলে যাই পরের বিভাগে, ইতিহাস। ইতিহাস থেকে আসছে আমাদের প্রথম প্রশ্ন, দেখে কি আসছে। প্রাচীন মিশরীয় সভ্যতা হচ্ছে পৃথিবীর প্রাচীনতম সভ্যতা এবং সবচেয়ে প্রভাবশালী। এটা উত্তর আফ্রিকার নীল নদের তীরে গড়ে উঠেছিল এবং তাদের ফারাও, পিরামিড এবং ধর্মীয় আচার অনুষ্ঠান বিশ্বজুড়ে পরিচিত। এই প্রাচীন সভ্যতার প্রত্যেকটি স্থাপত্য আমরা জানি পিরামিড, কিন্তু তাদের সবচেয়ে বড় অবদান যেটা মানব সভ্যতায়, সেটি হচ্ছে লেখনী, চিত্রলিপি। সেখান থেকে আস্তে আস্তে অক্ষর এটি শুরু হয়। প্রশ্ন হচ্ছে, এই যে মিশরীয় সভ্যতায় যে চিত্রলিপি রয়েছে, এটিকে ইংরেজিতে কি বলে? আবার দু দল একই সঙ্গে বাজার প্রেস করেছেন। শুরুতে কুমিল্লা জেলা স্কুল কুমিল্লা, হায়ারোগ্লিফিক। আচ্ছা, দেখে নি এটা হায়ারোগ্লিফিক কিনা। একই সঙ্গে বাজার প্রেস করেছেন আমাদের এখানের জামালপুর জেলা স্কুল জামালপুর। আপনারা বলছেন হায়ারোগ্লিফিক, শিওর? দেখে নি আমাদের কম্পিউটার কি বলে। আমাদের কম্পিউটার বলছে অবশ্যই হায়ারোগ্লিফিক। ভেরি ওয়েল ডান। মিশরীয় ফারাও মেনেসের রাজত্বকালে এই হায়ারোগ্লিফিক লিপির সৃষ্টি হয়। চিত্রলিপি না হলেও মিশরীয় হায়ারোগ্লিফিক হচ্ছে চিত্ররূপময়। এই লিপিতে সর্বশেষ 394 খ্রিস্টাব্দ ফিলিতে অবস্থিত দেবী আইরিসের মন্দিরের গায়ে লেখা হয় এবং হায়ারোগ্লিফিক লিপি অধিকাংশ ক্ষেত্রেই উৎকীর্ণ অবস্থায় পাওয়া গেছে। 6ষ্ঠ শতকে আইরিসের মন্দির বন্ধ করে দেওয়ার মাধ্যমে মিশরীয় এই লিপির দীপশিখা নিভে যায়। ভেরি ওয়েল ডান। পেয়ে গেলেন 10 নম্বর করে দু দলই। চলে যাই পরের প্রশ্নে, দেখি কি থাকছে আমাদের জন্য। পরের প্রশ্ন ইতিহাস বিভাগ থেকে। দেখতে পাচ্ছি বেশ কয়েকজন বিখ্যাত মানুষের ছবি। ব্রিটিশ শাসনাধীন ভারতে স্বাধীনতার জন্য এক নতুন ধারার আন্দোলনের সূচনা করেন এই নেতা। তিনি অহিংসা এবং সত্যাগ্রহ, মানে সত্যের জন্য তার নীতিকে তার প্রতিবারের মূল অস্ত্র হিসেবে ব্যবহার করেন, যা বিশ্বজুড়ে মুক্তি আন্দোলনের অনুপ্রেরণা হয়ে ওঠে। ভারতবাসী তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাকে জাতির পিতা হিসাবে গণ্য করেন, বরণ করেন। প্রশ্ন হচ্ছে, আমরা কোন মানুষটির কথা বলছি? দুদলই বাজার প্রেস করেছেন। এবার আগে বাজার প্রেস করেছেন জামালপুর জেলা স্কুল মোহনদাস করমচাঁদ গান্ধী। মোহনদাস করমচাঁদ গান্ধী। এখানে কিন্তু 10 জনের ছবি আছে, যে কেউ হতে পারে 10 জনের মধ্যে থেকে। মোহনদাস করমচাঁদ গান্ধী তিনি অহিংসা আন্দোলনের, আমরা জানি যে তিনি অহিংসা আন্দোলন যেটা ছিল ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন, সেটাতে প্রত্যক্ষ ভূমিকা রেখেছিলেন। আচ্ছা, জামালপুর জেলা বলছেন মোহনদাস করমচাঁদ গান্ধী। দেখে নি আমাদের কুমিল্লা জেলা স্কুল কি বলে। কুমিল্লা জেলা স্কুল উনি মহাত্মা গান্ধী এবং ওনার পুরো নামটা জিজ্ঞেস করা হয়েছে, যা হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী, এবং উনি ভারতের অহিংসা আন্দোলনের মূল পথিকৃৎ এবং তার নেতৃত্বেই এই বাকি যেই 9 জন বড় বড় নেতা রয়েছেন ভারতের যে স্বাধীনতা কিংবা পুরো ভারতবর্ষকেই স্বাধীনতায় তাদের একটা বড় ভূমিকা রয়েছে, তার নেতৃত্বেই এই আন্দোলনগুলো শুরু হয়েছিল। দুদলই এক কাছাকাছি উত্তর দিয়েছেন, কিন্তু আমাদের কম্পিউটার অন্য কথা বলছে কিনা দেখে নেই। সঠিক হলো 10, কিন্তু ভুল হলো জরিমানা 5, এবং জরিমানা 5 হচ্ছে না, কারণ এটি সঠিক উত্তর। ভেরি ওয়েল ডান। মোহনদাস করমচাঁদ গান্ধী, যাকে মহাত্মা গান্ধী নামে আখ্যায়িত করা হয় এবং গান্ধী নামে তিনি বিশ্বজুড়ে পরিচিত, তিনি ছিলেন ভারতীয় স্বাধীনতা আন্দোলনের প্রধান রাজনৈতিক এবং আধ্যাত্মিক নেতা। তার অহিংস অসহযোগ আন্দোলন ব্রিটিশ সাম্রাজ্যের ভিত নাড়িয়ে দিয়েছিল এবং তিনি কেবল ভারতের নন, সারা বিশ্বেই শান্তি এবং মানবাধিকার আন্দোলনের এক অবিংশবাদিত প্রতীকে পরিণত হয়েছিলেন। এখনও বিশ্বজুড়ে যত আন্দোলন হয়, তারা অনেকেই গান্ধীর এই মতবাদ, অহিংস নীতিতে তারা প্রতিবাদ জানায়। ভেরি ওয়েল ডান। দুদলই পেয়ে গেছেন আবারও 10 নম্বর করে। এর সাথে শেষ হয়ে গেল আমাদের ইতিহাস বিভাগ থেকে প্রশ্ন। এরপরে যে বিষয়টি আসছে সেটি হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি। বিজ্ঞান প্রযুক্তি থেকে প্রথম প্রশ্ন আসছে পর্দায়।
আমরা দেখতে পাচ্ছি এক ধরনের বৃষ্টি মেঘ, এবং সেই মেঘ থেকে বৃষ্টি হচ্ছে। এটা এমন একটা বৃষ্টি যেটা বায়ুমণ্ডলে সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইডের মতো দূষক পদার্থের উপস্থিতির কারণে অম্লীয় হয়ে যায়। এটি পরিবেশ, বন এবং জলজ জীবনের জন্য অত্যন্ত ক্ষতিকর। প্রশ্ন হচ্ছে এই বৃষ্টির নাম কি? দুদলই আবার বাজার প্রেস করছেন। কুমিল্লা জেলা স্কুল কুমিল্লা সবার আগে। এসিড বৃষ্টি। অ্যাসিড বৃষ্টি শিওর? আচ্ছা, দেখা যাক কুমিল্লা জেলা স্কুল বলছে এটি অ্যাসিড বৃষ্টি। দেখি জামালপুর জেলা স্কুল কি বলে। অ্যাসিড বৃষ্টি। আপনারা বলছেন অ্যাসিড বৃষ্টি। আচ্ছা, কিন্তু এটা অ্যাসিড বৃষ্টি হলো কেমন করে? আমাকে একটু কেউ বুঝিয়ে বলতে পারবেন? প্রথমে কুমিল্লা জেলা স্কুল। সালফার ডাইঅক্সাইড হচ্ছে অম্লীয় একটা মানে সালফার আর অক্সিজেনের তড়িৎ-ঋণাত্মকতার মান বেশি হওয়ার কারণে বা দুইটাই মানে অম্লীয় শ্রেণীর মৌল বলে এই সালফার ডাইঅক্সাইডটা অম্লীয় হয়। তাই এটার কারণে যে বৃষ্টিটা হয় এটা অম্লীয় ধর্মী হয়, বা অম্লের তো আরেক নামই অ্যাসিড। আচ্ছা, তো এই অ্যাসিডটা বৃষ্টি হলো কি করে, মানে পরিণত হলো কি করে বৃষ্টিতে? এই তো যখন যে ভূপৃষ্ঠ পানি চক্রের কারণে যখন পানিটা বাষ্প হিসেবে মেঘ আকারে জমা হয়, তখন মেঘের সাথে মানে সালফার ডাইঅক্সাইডটাও জমা হয়। এবং আমাদের বর্তমানে যে সকল পুরনো গাড়ি আছে কিংবা কলকারখানা আছে তা থেকে যে নাইট্রোজেন অক্সাইড কিংবা কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, এই গ্যাসগুলো কিন্তু মানে বাষ্পীভূত হয় এবং এগুলো যখন মানে আকাশে গিয়ে মেঘ আকারে ঘনীভূত হয়ে একসাথে মেঘ হয়, তো এবং পরবর্তীতে যখন ওই মেঘ থেকে জলীয় বাষ্পগুলো বৃষ্টিস্বরূপ ভূমিতে মানে পড়ে, তখন কিন্তু এটা এসিড বৃষ্টি আকার ধারণ করে। আচ্ছা, ঠিক আছে, দেখি। আচ্ছা, জামালপুর জেলা স্কুলকে আমাকে একটু ব্যাখ্যা করতে পারবেন? আচ্ছা, আমরা জানি যে অধাতুর যে অক্সাইডগুলো হয় সেগুলো হচ্ছে অম্লীয় ধর্মের। তো এই যে সালফার, নাইট্রোজেন, কার্বন, এগুলো হচ্ছে মূলত অধাতু। তো এই অধাতুর যে অক্সাইডগুলো রয়েছে এগুলো হচ্ছে অম্লীয় ধর্মের বা মানে অ্যাসিড ধর্মের। তো সেই জায়গা থেকে যখন আমাদের যেই কলকারখানা বা যানবাহন যেগুলো রয়েছে এগুলো থেকে হচ্ছে এই গ্যাসগুলো নির্গত হয়, আর এটির সাথে যখন আমাদের যে পানি চক্রের বাষ্পটা, জলীয় বাষ্প, সেটির যখন মিশ্রণ হচ্ছে, তো সেই জায়গায় হচ্ছে সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন অক্সাইডের মতো গ্যাসগুলো তৈরি হচ্ছে। আর সেই জায়গা থেকে যেহেতু এগুলো যে অম্লীয় ধর্মের, সেই জায়গা থেকে হচ্ছে এটি মানে যখন বৃষ্টি হয় এটিকে অ্যাসিড বৃষ্টি হিসেবে ধরা হয়। আচ্ছা, দুদলই ব্যাখ্যা দিয়েছেন চমৎকার করে। দেখি আমাদের কম্পিউটার তার সাথে সহমত পোষণ করেন কিনা। সহমত পোষণ করলে 10 নম্বর, আর পোষণ না করলে জরিমানা 5। কম্পিউটার বলছে এটা অ্যাসিড রেইন। অ্যাবসলিউটলি রাইট অ্যান্সার। এটা যেটা হয় যে আমরা দেখতে পাচ্ছি কলকারখানার ছবিতে যে ধোঁয়া উঠছে, তাই না? এবং যেটা বলছিলেন যে বাষ্পীভূতভাবে এই অ্যাসিডগুলো আস্তে আস্তে আকাশে উঠে যায় এবং বাষ্পের সাথে মিশে থাকে এবং মেঘের গায়ে গিয়ে এরা আটকে যায় আস্তে আস্তে। তো যখন মেঘের গায়ে গিয়ে আটকায় তখন এই অ্যাসিডগুলো আস্তে আস্তে সেখানে জমা হয়। মেঘটা যখন ঘনীভূত হয়, যখন ভারী হয়ে গিয়ে আর ভাসতে পারে না, বৃষ্টি আকারে নেমে আসে, তার সাথে সাথে যেটা হয় যে অ্যাসিডটা জমা হয়েছিল মেঘের ভিতরে সেটাও বৃষ্টি হয়ে নেমে আসে এবং তখন অ্যাসিড রেইন হয়। এবং যেসব জায়গায় শিল্প কলকারখানা বেশি বা যেখানে আমাদের গাড়ি বেশি ব্যবহার করা হয় সেখানে এই অ্যাসিড রেইন হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। ভেরি ওয়েল ডান, দুদলই সঠিক উত্তর দিয়ে পেয়ে গেছেন 10 নম্বর করে। চলে যাই আমাদের পরের প্রশ্নে, দেখি এবারে উত্তর দিতে পারেন কিনা। আমাদের পরের প্রশ্ন একটা সূত্রকে নিয়ে। পদার্থবিজ্ঞানের এই সূত্রটি ক্লাসিক্যাল মেকানিক্সের অন্যতম ভিত্তি। প্রশ্ন হচ্ছে কোন সূত্রটি ব্যাখ্যা করে যে একটি বস্তুর উপর প্রযুক্ত বল তার ভর এবং ত্বরণের গুণফলের সমান? আবারও দুদল একসাথে বাজার প্রেস করেছেন। আবারও কুমিল্লা জেলা স্কুল আগে। ইয়েস, কুমিল্লা। নিউটনের দ্বিতীয় সূত্র। নিউটনের দ্বিতীয় সূত্র। আচ্ছা, কি সূত্রটা কি, মানে কি বলতে? সূত্রটা হলো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার প্রযুক্ত বলের সমানুপাতিক, আর ভর যেদিকে বল যেদিকে কাজ করে ভরবেগের পরিবর্তন সেদিকেই হয়ে থাকে। অনেক কঠিন হয়ে গেল জিনিসটা, আমাকে যদি একটু সহজ করে বুঝিয়ে বলেন, একটা এক্সাম্পল দিন। একটা এক্সাম্পল, যেমন একটা বস্তুকে যখন আমরা বল প্রয়োগ করি তখন সেটার সাথে সাথে ত্বরণ প্রাপ্ত হয়, ত্বরণ প্রাপ্ত হলে এটা সামনের দিকে এগিয়ে যায় আর কি। আবারও সেই কঠিন কথাই রইল। আচ্ছা, দেখি আমি একটু আসি জামালপুর জেলা স্কুলের কাছে। জামালপুর, আপনাদের উত্তর? নিউটনের দ্বিতীয় সূত্র।
সূত্রটি হচ্ছে যে মানে আমি যদি আক্ষরিকভাবে বলি যে সূত্র যেটা, তো সেটা হচ্ছে যে মানে আচ্ছা আমাদের একটা ছবি আছে খুব সুন্দর, হ্যাঁ এটার এক্সাম্পল দিয়ে যদি আচ্ছা আমি একদম বলেন। উদাহরণ দিয়ে বলি জি, জি। যে ধরেন এই বাজারটা এখানে রাখা আছে, Right. এখন এটির আদি বেগ বা আমরা যদি এখন যে বেগটা আছে এটার কোনো বেগ নেই, তো Right. এটার আদি বেগ বলতে পারি আমরা শূন্য। জি। কিন্তু আমরা যদি এটিতে বল দেই তাহলে এটা হচ্ছে এদিকে সরে বল যাচ্ছে। মানে চাপ দিচ্ছেন, হ্যাঁ চাপ আমি যদি দেওয়াটা বল। হ্যাঁ জি। চাপ দিচ্ছি জি। বা বল প্রয়োগ করছি, জি। তো এটি হচ্ছে যে বেগের পরিবর্তন হচ্ছে। তো আচ্ছা। এই বেগের পরিবর্তনের যে হার বা একক সেকেন্ডে মানে প্রতি সেকেন্ডে মানে বেগের যে পরিবর্তন এটিকে বলা হচ্ছে ত্বরণ। আর এই যে বস্তুর যে ভরবেগের পরিবর্তনের হার এটি হচ্ছে বস্তুর উপর যে প্রযুক্ত বল, এটি হচ্ছে এই যে বলটা, এই বলটা হচ্ছে বস্তুর ভর আর ওই ভরবেগের পরিবর্তনের হারের গুণফলের সমানুপাতিক। আচ্ছা, তার মানে যেটা বললেন সেটা হচ্ছে যেমন আমি গাড়ির উদাহরণ যদি দিই বা ফ্রিজের গাড়িকে আমরা ঠেলা দিলে যে পরিমাণ জোরে ঠেলা দিব তত হচ্ছে ঠিক সেটা যাবে। ততখানি এটা দূরে আগাবে। জি। এই যে এগুলো এটাই হচ্ছে ত্বরণ, ত্বরণ। তাই না? এই ফ্রিজটাকে আমরা ধাক্কা দিচ্ছি, ফ্রিজটা যত দূর এগুলো এটা হচ্ছে আমার চাপ প্রয়োগ, যতখানি আমি চাপ দিলাম শক্তি প্রয়োগ করলাম এবং যতখানি আগালো এই দুটো সমান, জি। তাই না? বল আগানোটা হচ্ছে ত্বরণ, এটাকে দুটোই সমান। আমি যত জোরে চাপ দেব, যত বল প্রয়োগ করব তত দ্রুত এটা এগুবে, যত আস্তে চাপ দেব তত আস্তে এটা এগুবে। সেজন্যই বলছে যে ভর চাপ এটা ত্বরণের গুণফলের সমান। সমান। অ্যাবসলিউটলি রাইট। দেখে নিই, ইয়া অফকোর্স, ভেরি ওয়েল ডান, ভেরি ওয়েল ডান। এটি নিউটনের দ্বিতীয় সূত্র এবং খুব চমৎকার করে আপনারা পুরো জিনিসটা ব্যাখ্যা করেছেন, ভেরি ওয়েল ডান। এবং বিজ্ঞানের দুটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে 20 নম্বর পেয়ে গেছেন আপনারা। চলে যাই পরের বিষয়ে, শিল্প সাহিত্য সংস্কৃতি। শিল্প সাহিত্য থেকে প্রথম প্রশ্ন আসছে, পর্দায় দেখতে পাচ্ছি একজন মানুষের ছবি, বিখ্যাত চরিত্র। এই বাঙালি লেখক তার সৃষ্ট ফেলুদা নামক বিখ্যাত গোয়েন্দা চরিত্রের জন্য বিখ্যাত এবং তিনি একাধারে চলচ্চিত্র পরিচালক, সঙ্গীত পরিচালক, চিত্রনাট্যকার, শিশু সাহিত্যিক। চলচ্চিত্র জগতে তার অসাধারণ অবদান এবং তার চলচ্চিত্রের মধ্যে একটি আছে অপুর ট্রিলজি, যেটা ভীষণ জনপ্রিয়। আমরা কোন কিংবদন্তি মানুষটির কথা বলছি? দুদলই বাজার প্রেস করেছেন আবারও কুমিল্লা জেলা স্কুল। ইয়েস, সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়। অলরাইট। জামালপুর জেলা স্কুল আপনাদের উত্তর সত্যজিৎ রায়। সোনার কেল্লা একটা অসাধারণ চলচ্চিত্র ফেলুদাকে নিয়ে, এটা ইউটিউবে আছে, সময় পেলে দেখেন, খুব ভেরি ইন্টারেস্টিং, খুবই চমৎকার একটা চলচ্চিত্র। অলরাইট, দেখে নিই। অ্যাবসলিউটলি রাইট, সত্যজিৎ রায় একেবারে সঠিক উত্তর। তিনি হচ্ছেন সেই মানুষ যিনি ফেলুদাকে সৃষ্টি করেছেন, শঙ্কুকে সৃষ্টি করেছেন, প্রফেসর শঙ্কু, পাগলা প্রফেসর, পাগলা বিজ্ঞানী। অলরাইট, এবারে সময় হয়ে গেল আমাদের দ্বিতীয় প্রশ্নে যাবার, শিল্প সাহিত্য সংস্কৃতি। দেখি এনাকে চিনতে পারেন কিনা। বুড়ো আংলা, শকুন্তলা, ক্ষীরের পুতুল, এই তিনটি অসাধারণ সাহিত্যকর্ম এই মানুষটির সৃষ্টি। তাকে আবার একই সাথে বলা হয় যে ভারতীয় আধুনিক চিত্রকলার পথিকৃৎ। তার বিখ্যাত চিত্রকর্মের মধ্যে রয়েছে ভারত মাতা, অভিসারিকা এবং তাদের যে পরিবার, সে সময় পশ্চিমবঙ্গের অত্যন্ত বিখ্যাত পরিবারে তার জন্ম। যেমন তিনি প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের প্রপৌত্র এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইয়ের ছেলে। তিনি গল্প, কবিতা, চিঠিপত্র, শিল্পালোচনা, যাত্রাপালা, পুঁথি, স্মৃতিকথা সব মিলিয়ে প্রায় 370টির মতো তার প্রকাশিত গ্রন্থ, বই সব রয়েছে। এবং পিতৃব্য রবীন্দ্রনাথ ঠাকুর তাকে অনুপ্রেরণা দিতেন, বলতেন যে তুমি লেখো, শিশুদের জন্য কোনো লেখা হয় না, তুমি শিশুদের জন্য লেখো। এবং তারপরে ইনি বুড়ো আংলা লিখলেন, শকুন্তলা লিখলেন, ক্ষীরের পুতুল লিখলেন। প্রশ্ন হচ্ছে যার কথা এতক্ষণ বললাম তার নাম কি? সবার আগে বাজার প্রেস করেছেন কুমিল্লা জেলা স্কুল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ইয়েস, জামালপুর জেলা স্কুল, অবনীন্দ্রনাথ ঠাকুর। অবনীন্দ্রনাথ ঠাকুর। দলের কাছে দু ধরনের উত্তর পেয়েছি, কোনটা সঠিক নাকি একটাও সঠিক না। কোনো একদল ডেফিনেটলি -5 কিংবা দু দলই, দেখা যাক কি হয়। আমাদের কম্পিউটার বলছে তিনি হচ্ছেন অবনীন্দ্রনাথ ঠাকুর। ভেরি ওয়েল ডান, জামালপুর জেলা স্কুল, অবনীন্দ্রনাথ ঠাকুর
তিনি সেই মানুষ যার অসাধারণ উপন্যাস রয়েছে বুড়ো আংলা। হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের একটি বইয়ের অনুবাদ করেছিলেন, অসাধারণ অনুবাদ বুড়ো আংলা, ক্ষীরের পুতুল, শিশু সাহিত্যের এক অনন্য সৃষ্টি। এবং চিত্রশিল্পী তো আগেই বলেছি, 1871 সালে 7 অগস্ট তার জন্ম এবং 1951 সালে 5 ডিসেম্বর তিনি মৃত্যু বরণ করেন। এবং বেঙ্গল স্কুল অফ আর্ট তিনি প্রতিষ্ঠা করেছিলেন এবং ভারতীয় ঐতিহ্যবাহী যে শিল্পকলা তার পুনরুজ্জীবনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অবনীন্দ্রনাথ ঠাকুর, দুঃখিত, কুমিল্লা জেলা স্কুল, আপনাদের জরিমানা হয়ে গেল 5, জামালপুর জেলা স্কুল +10। এর সাথে সাথে শেষ হয়ে গেল শিল্প সংস্কৃতি থেকে 2টি প্রশ্ন। চলে যাই পরের বিষয়ে, ভূগোল। ভূগোল থেকে প্রথম প্রশ্ন আসছে পর্দায়। আমরা একটা আন্তর্জাতিক চুক্তির কথা বলছি। এই চুক্তিটি হলো পরিবেশ সম্পর্কিত সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তি। 1997 সালে জাপানে স্বাক্ষরিত হয়েছিল এই চুক্তিটি এবং এর প্রধান লক্ষ্য ছিল গ্রিন হাউস গ্যাস নির্গমন হ্রাস করা। প্রশ্ন হচ্ছে, এই চুক্তিটির নাম কি? এটি যে শহরে এই পরিবেশ সংক্রান্ত সম্মেলন হয়েছিল সেখানে সেই শহরের নাম অনুসারে এটির নামকরণ করা হয়েছে এই চুক্তির। প্রশ্ন হচ্ছে, চুক্তিটির নাম। আমি একটু সহায়তা করি, এটা জাপানের একটি শহরে এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল। ইয়েস, সবার আগে বাজার প্রেস করছেন কুমিল্লা জেলা স্কুল। কুমিল্লা। এটি হচ্ছে কোপ, মানে এটা কোপ, এই সম্মেলনটার নাম কোপ। কোপ। আমি জানতে চাচ্ছি চুক্তিটার নাম কি? চলে যাই আমাদের কম্পিউটারের কাছে, দেখি কম্পিউটার কি বলে। কম্পিউটার বলছে এটি হচ্ছে কিয়োটো প্রোটোকল বা কিয়োটো আন্তর্জাতিক চুক্তি। 1997 সালে জাপানের কিয়োটো শহরে এই সম্মেলনটি হয়েছিল এবং সেখানে এই চুক্তিটি গৃহীত হয়। এর উদ্দেশ্য ছিল হচ্ছে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গ্রিন হাউস গ্যাস নির্গমন হ্রাস করার জন্য শিল্পোন্নত দেশগুলোর উপর বাধ্যতামূলক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা। দুঃখিত, কুমিল্লা জেলা স্কুল, আপনাদের উত্তর ভুল, জরিমানা হয়ে গেল 5। চলে যাই পরের প্রশ্নে, ভূগোল বিভাগে। পরের প্রশ্ন আসছে পর্দায়, দেখতে পাচ্ছি একটি চমৎকার স্থাপনা। ভারতের রাজস্থান রাজ্যের রাজধানীতে এই শহরটি, এবং আমরা দেখতে পাচ্ছি তার একটি ঐতিহাসিক দুর্গ, এবং এখানে প্রচুর দুর্গ আছে, প্রাসাদ আছে, এবং পরিকল্পিত নগরীর জন্য এই শহরটি বিখ্যাত। মহারাজা সোয়াই রাম সিং দ্বিতীয় প্রিন্স অফ ওয়েলসের আগমন উপলক্ষে পুরো শহরকে তিনি একটি বিশেষ রঙে রাঙিয়েছিলেন, যার ফলে শহরটি সেই নামেই পরিচিত। প্রশ্ন হচ্ছে, ভারতের কোন শহরকে গোলাপি শহর বা পিঙ্ক সিটি বলা হয়? আমরা স্থাপনাটা দেখতে পাচ্ছি, পুরো স্থাপনাটি একেবারে পিঙ্ক কালারে এটির রং করা হয়েছে। প্রশ্ন হচ্ছে, শহরটির নাম কি? সবার আগে বাজার প্রেস করছেন কুমিল্লা জেলা স্কুল। জয়পুর। জয়পুর। ইয়েস, জামালপুর জেলা স্কুল। জয়পুর। জয়পুর। দুদলই জয়পুর বলছেন। আমাদের কম্পিউটার বলছে এটা সঠিক উত্তর হচ্ছে অবশ্যই জয়পুর। ভেরি ওয়েল ডান। জয়পুর হচ্ছে ভারতের রাজস্থানের রাজ্যের রাজধানী। এর অসাধারণ স্থাপত্য শৈলী এবং শহরের ভবনগুলো স্বতন্ত্র গোলাপি রঙের জন্যে এই পুরো নগরীটির নাম হচ্ছে পিঙ্ক সিটি বা গোলাপি শহর। এবং এখানে কয়েকটি বিখ্যাত প্যালেস রয়েছে, যেমন হাওয়া মহল, সিটি প্যালেস, আম্বার ফোর্ট, এরকম বিভিন্ন ঐতিহাসিক স্থাপত্য কীর্তি রয়েছে, যেটা দেখার জন্যে সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ মানুষ ভারতে আসেন। এবং ভারতের পর্যটন শিল্প এই শহরের ওপর অনেকখানি নির্ভরশীল। ভেরি ওয়েল ডান। জয়পুর দুদলই সঠিক উত্তর দিয়ে পেয়ে গেছেন 10টি করে নম্বর। ভেরি ওয়েল ডান। আমরা চলে এসেছি আমাদের অনুষ্ঠানের শেষ বিষয়ে, যেটি হচ্ছে খেলাধুলা। খেলাধুলা থেকে প্রথম প্রশ্ন আসছে পর্দায়। দেখতে পাচ্ছি একজন বিখ্যাত মানুষকে, তার গলায় অসংখ্য মেডেল এবং 2 হাত ভর্তি মেডেল। অলিম্পিকের ইতিহাসে আর কোনো ক্রীড়াবিদ তার মতো এত পদক জিততে পারেন। দ্য ফ্লাইং ফিশ
বা বাল্টিমোর বুলেট এই নামে সবাই ভালোবেসে তাকে ডাকেন। তিনি আমেরিকান একজন সাঁতারু এবং তার ক্যারিয়ারে মোট 28টি অলিম্পিক পদক রয়েছে, যার মধ্যে 23টি হচ্ছে গোল্ড, স্বর্ণ পদক। প্রশ্ন হচ্ছে এই কিংবদন্তি সাঁতারুর নাম কি? দুদলীয় বাজার প্রেস করেছেন আগে জামালপুর জেলা স্কুল। মাইকেল ফেলপস। মাইকেল ফেলিপস। দেখি কুমিল্লা জেলা স্কুল কি উত্তর দেন। মাইকেল ফেলপস। শিওর হ্যাঁ। মাইকেল ফেলিপসই? আচ্ছা দেখি, মাইকেল ফেলিপস হলে নম্বর পাওয়া যাবে 10, 15 জরিমানা 5। এবং আমাদের কম্পিউটার বলছে তিনি হচ্ছেন আসলে মাইকেল ফেলিপস। অ্যাবসলিউটলি রাইট আনসার। আমেরিকান খেলোয়াড়, প্রাক্তন প্রতিযোগিতামূলক সাঁতারু এবং অলিম্পিকের ইতিহাসে সবচেয়ে সফল সজ্জিত ক্রীড়াবিদ। তার অবিশ্বাস্য সাফল্য তাকে সর্বকালের অন্যতম সেরা ক্রীড়াবিদের আসরে অধিষ্ঠিত করেছে। ভেরি ওয়েল ডান। দুদলই পেয়ে গেছেন 10 নম্বর করে। সুপার। চলে যাই আমরা আমাদের পরের প্রশ্নে, দেখি কি রয়েছে আমাদের জন্য। আমাদের পরের প্রশ্ন আসছে ক্রিকেট নিয়ে। ক্রিকেটে দেখতে পাচ্ছি বাংলাদেশ নারী দলের অধিনায়ক এবং পাকিস্তান নারী দলের অধিনায়ককে। গত 2 অক্টোবর 2025-এ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে নারী বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ এবং পাকিস্তান। র্যাঙ্কিংয়ে পাকিস্তানের থেকে বাংলাদেশ এক ধাপ এগিয়ে, কিন্তু মুশকিলটা হচ্ছে যে মুখোমুখি লড়াইয়ে কিন্তু আবার বাংলাদেশ একটু পিছিয়ে ছিল। এই ম্যাচটা হওয়ার আগ পর্যন্ত 8-7 পিছিয়ে ছিল। আবার তার উপরে আরেকটা খারাপ খবর হচ্ছে যে যাবার সময় বাংলাদেশ নারী দল খুব একটা বেশি প্রস্তুতিও নিয়ে যেতে পারেন, এবং এই অবস্থাতেই তারা প্রথম ম্যাচটি খেলেছে পাকিস্তান নারী ক্রিকেট দলের সাথে প্রেমাদাসা স্টেডিয়ামে কলম্বোতে। প্রশ্ন হচ্ছে সেই খেলার ফলাফল কি দাঁড়ালো, রেজাল্ট কি হলো? জামালপুর জেলা স্কুল জামালপুর তারা সবার আগে বাজার প্রেস করেছে, দেখি তারা কি উত্তর দেয়। বাংলাদেশ 7 উইকেটে জয়ী। বাংলাদেশ 7 উইকেটে জয়ী? জি আর শিওর? জি শিওর। আরেক দল কুমিল্লা জেলা স্কুল, তারা কি দেখতে পান? কুমিল্লা জেলা স্কুল বাংলাদেশ জয়ী অবশ্যই হয়েছিল। জয়ী। দেখে নেই আমাদের কম্পিউটার কি বলে। আমাদের কম্পিউটার বলছে কলম্বো প্রেমাদাসা স্টেডিয়ামে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছিল নিগার সুলতানার দল, ক্যাপ্টেন নিগার সুলতানা। গত এপ্রিলে পাকিস্তানের কাছে বাছাই পর্বে হেরে শঙ্কার মুখে পড়েছিল বাংলাদেশি বিশ্বকাপ স্বপ্ন। পরে ভাগ্যক্রমে রান রেটের ব্যবধানে বাংলাদেশ চলে এসছে বিশ্বকাপে, এবং সেই দলটিকেই 129 রানে অল আউট করে বাংলাদেশ নারী দল, এবং অ্যাবসলিউটলি রাইট 7 উইকেটে জিতেছেন। তা 130 রানের লক্ষ্য নিয়ে 31.1 ওভারে মাত্র 3 উইকেট হারিয়েই আমাদের ক্যাপ্টেন নিগারের দল পেয়ে যান কাঙ্ক্ষিত রান। এবং বল হাতে দুর্দান্ত খেলেছেন মারুফা, ব্যাট হাতে দুর্দান্ত খেলেছেন রুবাইয়া, এবং পাকিস্তানকে উড়িয়ে দিয়েছেন। এবং সানা তিনি দারুণ প্রশংসা করেছেন আমাদের মারুফার। এবং লাসিথ মালিঙ্গা তিনিও খেলা দেখেছিলেন, এবং লাসিথ মালিঙ্গা মারুফার বোলিং দেখে তিনি তার ফেসবুকে কমেন্ট করেছেন যে অসাধারণ ইনসুইং করেছে, অসাধারণ বল করেছে মারুফা, যে এই সিজনের এটাই এখন পর্যন্ত বেস্ট বোলিং যেটা তিনি দেখেছেন। ভেরি ওয়েল ডান। দুদলই সঠিক উত্তর দিয়েছেন এবং দুদলই পেয়ে যাচ্ছেন 10 নম্বর করে। চমৎকার। এর সাথে সাথেই শেষ হয়ে গেল আমাদের বিষয়ভিত্তিক রাউন্ড। বিষয়ভিত্তিক রাউন্ডের পরে আমাদের যে রাউন্ডটি শুরু হয় সেটি হচ্ছে কুইক কুইজ। কুইক কুইজ 1 মিনিট সময়ে 10টি প্রশ্ন, প্রতিটি সঠিক উত্তরের জন্য থাকছে 1 মিনিট সময়, এবং 10টি প্রশ্নের প্রতিটি সঠিক উত্তরে পেয়ে যাবেন তারা 5 নম্বর করে। সুযোগ প্রথমে জামালপুর জেলা স্কুল জামালপুরের জন্য। জামালপুর জেলা স্কুল তৈরি? আপনাদের 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। WWW এর পূর্ণ রূপ কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। বিশ্বের দীর্ঘতম নদী? নীলনদ। মাউন্ট এভারেস্ট কোন মহাদেশে? এশিয়া। এশিয়া। জাপানি মুদ্রার নাম? ইয়েন। বাংলাদেশের বর্ষাকাল কোন মাস থেকে শুরু? আষাঢ় শ্রাবণ। নেপালের রাজধানী? কাঠমান্ডু। ভারতের প্রধানমন্ত্রী? নরেন্দ্র মোদী। সোনালী চাঁদের দেশ? মায়ানমার। চোখের দৃষ্টিশক্তির জন্য কোন ভিটামিন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? ভিটামিন এ। ভিটামিন এ। ভিটামিন এ। ইউনেস্কো এর সদর দপ্তর কোথায়? প্যারিস।
WWW এর পূর্ণ রূপ কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওয়াইড বিশ্বের দীর্ঘতম নদী? নীল নদ মাউন্ট এভারেস্ট কোন মহাদেশে? এশিয়া। জাপানি মুদ্রার নাম? ইয়েন। বাংলাদেশের বর্ষাকাল কোন মাস থেকে শুরু? আষাঢ়। নেপালের রাজধানী? কাঠমান্ডু ভারতের প্রধানমন্ত্রী? নরেন্দ্র মোদী। সোনালী চাঁদের দেশ? মায়ানমার। চোখের দৃষ্টিশক্তির জন্য গুরুত্বপূর্ণ ভিটামিন? ভিটামিন এ। ইউনেস্কোর সদর দপ্তর? প্যারিসে এবং এর সাথে সাথে শেষ হয়ে গেল 1 মিনিট সময়। দেখে নিই কটি প্রশ্নের সঠিক উত্তর দিলেন জামালপুর জেলা স্কুল। আমাদের কম্পিউটার বলছে WWW এর পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, বিশ্বের দীর্ঘতম নদী নীলনদ, মাউন্ট এভারেস্ট এশিয়া, জাপানি মুদ্রার নাম ইয়েন, বাংলাদেশের বর্ষাকাল কোন মাস থেকে শুরু হয়? আমরা ইংরেজি মাসের কথা জানতে চেয়েছিলাম, জুন, নেপালের রাজধানী হচ্ছে কাঠমান্ডু, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সোনালী চাঁদের দেশ মিয়ানমার, দৃষ্টিশক্তির জন্য গুরুত্বপূর্ণ ভিটামিন এ, ইউনেস্কোর সদর দপ্তর প্যারিস ফ্রান্স। 9টি প্রশ্নের সঠিক জবাব দিয়েছে জামালপুর জেলা স্কুল, অতএব পেয়ে যাচ্ছেন 45 নম্বর। ভেরি ওয়েল ডান জামালপুর জেলা স্কুল, দারুণ, সুপার। দেখা যাক, এপাশে রয়েছেন আমাদের কুমিল্লা জেলা স্কুল, এবার পালা তাদের। আপনাদের জন্য শেষ 1 মিনিট সময় বরাদ্দ হচ্ছে এখন। 1 মিনিটের মধ্যে আমরা 10টি প্রশ্ন করব, প্রতিটি সঠিক উত্তরের জন্য থাকবে 5 নম্বর, ভুল হলে কোনো নম্বর কাটা যাবে না। তৈরি কুমিল্লা জেলা স্কুল? আপনাদের 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। কুমিল্লা জেলা স্কুল, USB এর পূর্ণরূপ কি? ইউনিভার্সাল সিরিয়াল বাস। বিশ্বের বৃহত্তম মরুভূমি? সাহারা মরুভূমি। আন্দিজ পর্বতমালা কোন মহাদেশে? দক্ষিণ আমেরিকা। চীনের মুদ্রার নাম? ইউয়ান। বাংলাদেশের শরৎ ঋতু কোন মাসে, ইংরেজি কোন মাসে পড়ে? 5 জুন। জুলাই, আগস্ট। আগস্ট। শ্রীলঙ্কার রাজধানী কোনটি? কলম্বো। কলম্বো। পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী? শাহবাজ শরীফ। শাহবাজ শরীফ। উদীয়মান সূর্যের দেশ? জাপান। হাড় মজবুত রাখে কোন ভিটামিন? ভিটামিন ডি। ডি। ইউনিসেফের প্রধান কার্যালয় কোথায়? যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। ইউএসবি পূর্ণরূপ? ইউনিভার্সাল সিরিয়াল বাস। বিশ্বের বৃহত্তম মরুভূমি? সাহারা মরুভূমি। সাহারা বা আর্কটিক মরুভূমি, যেটা আর্কটিক। আন্দিজ পর্বতমালা কোন মহাদেশে? আন্দিজ পর্বতমালা দক্ষিণ আমেরিকা। চীনের মুদ্রার নাম? ইউয়ান। বাংলাদেশের শরৎ ঋতু কোন মাসে? আগস্ট। শ্রীলঙ্কার রাজধানী? কলম্বো। পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রীর নাম? শাহবাজ শরীফ। উদীয়মান সূর্যের দেশ? জাপান। হাড় মজবুত রাখে কোন ভিটামিন? ভিটামিন ডি। ইউনিসেফের প্রধান কার্যালয়? যুক্তরাষ্ট্রের এর সাথে সাথে শেষ 1 মিনিট সময়। দেখে নিই কুমিল্লা জেলা স্কুল কটি প্রশ্নের সঠিক জবাব দিতে পারলেন। আমাদের কম্পিউটার বলছে ইউএসবি, ইউনিভার্সাল সিরিয়াল বাস, বিশ্বের বৃহত্তম মরুভূমি সাহারা মরুভূমি, আন্দিজ পর্বতমালা দক্ষিণ আমেরিকায়, চীনের মুদ্রার নাম ইউয়ান, বাংলাদেশের শরৎ ঋতু আগস্ট সেপ্টেম্বর, শ্রীলঙ্কার রাজধানী শ্রী জয়বর্ধনপুর কোট্টে, যেটা প্রশাসনিক রাজধানী, বাণিজ্যিক রাজধানী কলম্বো, পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রীর নাম শাহবাজ শরীফ, উদীয়মান সূর্যের দেশ জাপান, হাড় মজবুত রাখে ভিটামিন ডি, ইউনিসেফের প্রধান কার্যালয় নিউ ইয়র্ক। দেখা যাচ্ছে 10টি প্রশ্নেরই সঠিক জবাব দিয়ে দিয়েছে কুমিল্লা জেলা স্কুল। ভেরি ভেরি ওয়েল ডান। ফুল মার্কস 50 পেয়ে গেছে কুমিল্লা জেলা স্কুল, অসাধারণ। জামালপুর জেলা স্কুলও ফুল মার্কস পেয়ে যেত যদি জানতো যেটা ইংরেজি মাসের কথা আমরা বলছি, তাদের জানাই ছিল, কিন্তু লাকি যে আপনারা সেটা জেনেছেন। 50 নম্বর পেয়ে গেছেন কুমিল্লা জেলা স্কুল। দেখতে দেখতে আমরা চলে এলাম অনুষ্ঠানের শেষ প্রান্তে। জানিয়ে দিই যে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা, চাইলে আপনারা সোশ্যাল মিডিয়া আমাদেরকে খুঁজে পাবেন। আমাদের খুঁজে পাওয়ার সহজ উপায় হচ্ছে ফেসবুকে গিয়ে সার্চ করবেন কুইজ, তাহলে আমাদের পেয়ে যাবেন। সমস্ত আপডেট থাকবে সেখানে, কবে কখন কোন প্রচারিত হচ্ছে, কোন দল অংশ নিচ্ছে এবং কোন পর্ব প্রচারিত হচ্ছে। আর যারা অংশ নিতে চান জামালপুর এবং কুমিল্লার মতন, তাদেরকে ছোট্ট কাজ করতে হবে। সেটি হচ্ছে আপনাদের স্কুলের 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীতে পড়ুয়া 2 জন কুইজারকে নির্বাচিত করতে হবে। তারপর তাদের নাম ঠিকানা, অভিভাবকের নাম ঠিকানা, ফোন নাম্বার স্কুলের প্যাডে লিখে প্রধান শিক্ষককে স্বাক্ষর নিয়ে পাঠিয়ে দিতে হবে আমাদের কাছে। আমাদের কাছে আবেদন পাঠাবার ঠিকানা হচ্ছে প্রয়োজক কুইজ 2025, কক্ষ নম্বর 3023, বাংলাদেশ টেলিভিশন, রামপুরা, ঢাকা। আর আমাদের কম্পিউটার বলছে যে 2 দলের মধ্যে কুমিল্লা জেলা স্কুল, কুমিল্লার আবদুল্লাহ পারভেজ ফাহিম এবং নাবিল বিন রহমান,
তারা দুজনেই পড়ছেন 10ম শ্রেণীতে। তারা অর্জন করেছেন দলের জন্য সর্বমোট 130 নম্বর। অভিনন্দন কুমিল্লা জেলা স্কুল। অন্যদিকে জামালপুর জেলা স্কুল জামালপুর, মোহাম্মদ আরাফাত সাইন এবং কে এম আফনান সামিদ, তারাও পড়ছেন 10ম শ্রেণীতে এবং তারা দুজনে মিলে জামালপুর জেলা স্কুল জামালপুরের জন্য অর্জন করেছেন 145 নম্বর। অভিনন্দন জামালপুর জেলা স্কুল, অভিনন্দন কুমিল্লা জেলা স্কুল কুমিল্লা। অনেক ধন্যবাদ আমাদের দুটো ভিন্ন শহর থেকে আসবার জন্য, আমাদের এই দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হবার জন্য। ধন্যবাদ আপনাদের যারা রইলেন এতক্ষণ আমাদের সাথে। আশা করছি সামনের সপ্তাহে যখন আমরা ফিরে আসবো তখন আবার আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে আমাদের এই আয়োজন কুইজের পরবর্তী আসরের দ্বিতীয় রাউন্ডে। যতক্ষণ না দেখা হচ্ছে ততক্ষণ বন্ধু ভালো থাকুন, সুস্থ থাকুন, তথ্যের সঙ্গে থাকুন, জ্ঞানের সঙ্গে থাকুন, প্রযুক্তির সঙ্গে থাকুন। হ্যাপি কুইজিং।